ফোন থেকে শুরু করে ঘরের জিনিসপত্র, কোনো কিছু নষ্ট বা পুরনো হয়ে গেলে তাকে মেরামত করে নতুন করে ব্যবহার করা যে শুধুমাত্র সাশ্রয়ী তা কিন্তু নয়, বরং পরিবেশের জন্যও অত্যন্ত উপকারী। নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দেবী সাহা। আজকের পর্বে আমরা জানবো কোনো কিছু নষ্ট বা পুরনো হয়ে যাওয়ার পর তাকে মেরামত করে নতুন করে ব্যবহার করবার নানান উপায় এবং সুফল সম্পর্কে। আজকের পর্বে থাকছে পুরনো টায়ার থেকে নতুন রাস্তা। ভারতে গাড়ির বাজার যত বাড়ছে ততই বাড়ছে ফেলে দেওয়া টায়ারের বর্জ্য। সেগুলোকে কিভাবে রিসাইকেল করা যায় তাই খুঁজে দেখেছি আমরা। এছাড়াও থাকছে পুডুচেরির একজন পরিবেশ প্রেমী মানুষের গল্প, যিনি সমুদ্র সৈকত থেকে আবর্জনা শুধুমাত্র সংগ্রহই করেন না, সেগুলো দিয়ে বানান দারুণ কিছু। তবে শুরুতেই কথা বলবো ই বর্জ্য সম্পর্কে। ভারতে যা দ্রুত গতিতে বেড়ে চলেছে, আমাদের নিত্য নতুন ডিভাইস কেনার প্রবণতা সম্পর্কে ভেবে দেখার সময় কিন্তু চলে এসেছে। আপনি কি নতুন কোনো ফোন কিনবেন নাকি পুরনোটাকেই মেরামত করে নেবেন? আচ্ছা, এই মেরামতের অধিকার বিষয়টাই বা আসলে কি? আদিতি রাজাগোপাল দিল্লি ঘুরে খুঁজেছেন এসব প্রশ্নের উত্তর। আমি এমন একটা জায়গায় আছি যেখানে বড় কোনো প্রযুক্তি সংস্থার অস্তিত্ব নেই। রোববার সন্ধ্যায় সরগরম দিল্লির এই বাজার। টাচ স্ক্রিন কাজ করছে না, সারানো যাবে? গত বছর সারা বিশ্বে 139 কোটি মোবাইল বিক্রি হয়েছে। 500 কোটির বেশি মোবাইল ফেলে দেওয়া হয়েছে। এই বর্জ্যের একটি সমাধান হতে পারে এখানে। এমন কোনো জিনিস নেই যা উত্তর ভারতের এই বাজারে পাওয়া যায় না। এমন জায়গা আর পাবেন না যেখানে যে কোনো উপকরণ দিয়ে ভাঙাচোরা জিনিস ঠিক করে মানুষ। পণ্য তৈরির পদ্ধতিতে পরিবর্তন হচ্ছে, এমন বাজারগুলো বদলাচ্ছে। প্রথমে আইফোন 4 এলো, তারপর 5, 6, 7, 8, 10, 11। মানুষ কি মোবাইল কিনবেন তা এখন ট্রেন্ডের উপর নির্ভর করে। মেরামত করে ব্যবহারের পরিবর্তে নতুন জিনিস কিনতে চায় সারা বিশ্বের মানুষ। বেশিরভাগ বিষাক্ত বর্জ্যই তাই আসছে ই বর্জ্য থেকে। এর ফলে অনেকেই মেরামত করে পুরনো জিনিস ব্যবহারের অভ্যাস রপ্ত করতে চাইছেন। ভারত এই অভ্যাস বজায় রাখতে চায়। ভেঙে যাওয়া জিনিস মেরামত করে ব্যবহার করার অভ্যাস বজায় রাখতে চায় তারা। এতে অর্থনীতিও শক্তিশালী হয়। আমি এখন দিল্লিতে। আমি বোঝার চেষ্টা করছি কিভাবে এটা সম্ভব হতে পারে। আমার ফোন 4.5 বছর ধরে চলছে। স্মার্টফোনের হিসেবে যা অনেক দিন। এটা কতদিন চলবে সেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। তবে অসাবধানতাবশত এই ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। নতুন ফোনের দাম পড়বে 30,000 টাকা। দেখি এটা সারানো যায় কিনা। 12,000 টাকা লাগবে। আমি নিশ্চিত নই। একটা নতুন ব্যাটারি এবং আরো বেশি মেমোরি আছে এমন নতুন ফোনের বদলে 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে সারানো ঠিক হবে কিনা। শোরুমে এর খরচ 16,000, যা ফোনের দামে প্রায় অর্ধেক। তাই ওখানে যাব না। দেখি আর একটু খোঁজ নেই। এটা বৈদ্যুতিক সরঞ্জামের বাজার। এদের দেখুন, কারো অনুমতি আছে কিন্তু বাকিরা অনিবন্ধিত। কিভাবে শুরু করলেন এই কাজ? দেখে করেছি। ওরা বলল সস্তায় ফোন সারানো যাবে, তবে সেটা মনে হয় সোজা পথে না। আসল ডিসপ্লে 12,000 টাকা, নকল 7,000। 7,000? और ये কপি স্ক্রিন কোনো গ্যারান্টি কি আছে? আসল ডিসপ্লে হলেও গ্যারান্টি থাকবে না। থাকবে না। এটা মজার। প্রত্যেকের কাছে আলাদা দাম, মানে নির্দিষ্ট কোনো দাম নেই। আপনাকে দরদাম করে ভালোটা বের করতে হবে। এজন্য অনেক সময় লাগবে। আমি আরেকটু ভেবে দেখি। কোনো জিনিস মেরামত করে ব্যবহার করার বিষয়টা ভারতে দীর্ঘকালের প্রচলিত। বেশিরভাগ রাস্তায় একসময় মুচি বা দর্জি থাকতেন, যাদের সেলাই করা জিনিস মানুষ বহু প্রজন্ম ধরে ব্যবহার করত। সেটি এখন আরও ভাগ হয়েছে। যেমন ইনি জিপ সারাইয়ের দক্ষ। 90-এর দশকে এবং 2000 পরবর্তী দশকের অর্থনৈতিক পরিস্থিতি এই অভ্যাসকে অনেকটা বদলে দিয়েছে। মানুষের পকেটে এখন টাকা অনেক বেশি। জিনিসপত্র অনেক সস্তা হয়ে যাওয়ায় লোকজন আরও বেশি কেনাকাটা শুরু করেছে। এছাড়াও ভারতের অর্থনীতিকে এখন আলট্রা ডিজিটাল বলা চলে। পরিবহনের ভাড়া থেকে শুরু করে নারকেল সবকিছুর দামই এখন অনলাইনে মেটানো সম্ভব। ভারতে ফোন অনেক সস্তা, সহজলভ্য। ঘরে বিছানা বা বসার চেয়ার নেই, কিন্তু ফোন আছে এমন মানুষের সংখ্যা বেশি। বৈদ্যুতিক যন্ত্রপাতি সারানোর বিষয়গুলো আগের মতো নেই। মূল কারণ ইলেকট্রনিক্স কোম্পানিগুলো মেরামতের অনুমতি দেয় না।
যন্ত্রগুলো যাতে কিছুদিন ব্যবহারের পর ফেলে দেওয়া যায় তেমনভাবে সেগুলো নকশা করা হয়েছে বলে অভিযোগ আছে। কোম্পানিগুলোর বিরুদ্ধে আদালতে এ নিয়ে মামলা হয়েছে। চলতি বছরে অ্যাপল মার্কিন যুক্তরাষ্ট্রে একটি মামলায় $50 কোটি পর্যন্ত জরিমানা দিয়ে সমঝোতার প্রস্তুতি নিচ্ছে। একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে স্যামসাং ইটালিতে। এমন সব কারণে ভারতে ই বর্জ্য বেড়েই চলেছে। উন্নয়ন এবং সমৃদ্ধির পথে বেশিরভাগ দেশই এমন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে। এই বর্জ্যের খুব কম অংশই পুনর্ব্যবহার হয়। এখানে ইলেকট্রনিক্স পণ্যের মৃত্যু হয়। দেশের সবচেয়ে বড় ই বর্জ্যের বাজার এটি। ফেলে দেয়া ইলেকট্রনিক্সের ট্রাক প্রতিদিন এখানে আসে। স্থানীয় ব্যবসায়ীদের কাছে সেগুলো দেয়া হয়। তারা সেগুলো আলাদা করেন, পুনর্ব্যবহারকারী বা অন্যান্য স্ক্র্যাপ ডিলারদের কাছে যন্ত্রাংশগুলো বিক্রি করেন। তবে ই বর্জ্য আসলে কোথায় নেই? এটা দেখুন, ভাঙার পর তারা দেখে দাম পাওয়ার মতো কিছু রয়েছে কিনা। এর ফলে নিকাশি ব্যবস্থায় ক্ষতিকর প্রভাব পড়ে, জল যাওয়ার জায়গা থাকে না। এই বর্জ্য সংগ্রহকারীদের মধ্যে অনেক শিশুদেরও দেখেছি আমরা, যদিও এর প্রভাব ভীষণ ক্ষতিকর। ই বর্জ্যের সীসা, ক্যাডমিয়াম বা বেরিলিয়াম ত্বকে প্রদাহ তৈরি করে। লিভার এবং মস্তিষ্কের বিকাশের সমস্যার সঙ্গেও তা যুক্ত। এমনকি নবজাতকেরাও তার ভুক্তভোগী হয়। এখানে ভিডিও করাটা কঠিন। কেউ ক্যামেরার সামনে আমার সঙ্গে কথা বলতে চাননি। রাসায়নিক দূষণ বিষয়ক গবেষক সতীশ সিনহার কাছে জানতে চাইলাম এটা বন্ধ করতে কি করা দরকার। উৎপাদন ও ব্যবহার দুদিকেই সামঞ্জস্য মেনে চলতে হবে। উৎপাদনের ক্ষেত্রে বলতে পারি কিভাবে পণ্যগুলো আরও ভালোভাবে ডিজাইন করবেন। ধরুন আপনি এমন একটি পণ্য ডিজাইন করতে পারেন যা প্রকৃতির হিসাবে মডিউলার বলা যায়, কারণ পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না এমন পণ্য এখন বাতিল করে দেওয়া হয়। দ্বিতীয় দিকটা হলো ব্যবহার কমানো। আপনি যদি পণ্যগুলো এমনভাবে বানান যাতে সেগুলো দীর্ঘদিন টিকবে, ফেলে দেওয়ার সম্ভাবনা নেই, তাহলে বর্জ্য উৎপাদন কমবে। তৃতীয়ত, মেরামতের বিষয়গুলো নিয়মের মধ্যে আনতে হবে। এগুলো আইনেও অনুমোদিত। কিভাবে একে উৎসাহিত করব সেটা ঠিক করতে হবে। আমি মনে করি আমরা এখনো সেই যাত্রাটি শুরুই করতে পারিনি। তৃতীয় বিষয়টি নিয়ে সরকার কাজ শুরু করেছে। মেরামতের অধিকার নিশ্চিত করার জন্য 2023 সালে একটি পোর্টাল চালু হয়েছে। প্রায় 50টি কোম্পানি এখন পর্যন্ত কাগজে কলমে নাম লিখিয়েছে। কৃষি সরঞ্জাম, অটোমোবাইল এবং ইলেকট্রনিক্সের নির্মাতারাও রয়েছেন এই তালিকায়। দেশের ক্রেতা সুরক্ষা মন্ত্রকের সর্বোচ্চ পদমর্যাদার প্রশাসনিক আধিকারিক রোহিত কুমার সিং এর সঙ্গে কথা বলেছি আমরা। যদি পণ্যের মেরামত বা নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, তাহলে সেটা ব্যয়বহুল হওয়া উচিত না, বরং তা সহজলভ্য হওয়া উচিত। গ্রাহক যেন সহজে এটা পেতে পারেন তার ব্যবস্থা থাকা উচিত। তাই আমরা সেগুলোকে এক জায়গায় আনছি। মেরামতের অধিকার বিষয়টিকে একটি কাঠামো দিচ্ছি। মেরামত সংক্রান্ত তথ্য প্রদান, তৃতীয় পক্ষের কাছে সস্তা এবং আসল যন্ত্রাংশ সরবরাহ করার মতো বিষয়গুলো এর মধ্যে রয়েছে। এছাড়া নির্দিষ্ট কিছু নিয়ম চালু করা হচ্ছে, যেমন 2025 জুনের মধ্যে সব চার্জারকে হতে হবে USB-C। আমরা ব্যবসায় কোনো রকম বাধা হয়ে দাঁড়াতে চাই না। এছাড়া এটা একটা জটিল জিনিস। একদিকে আপনি চান দেশে ব্যবসা বাড়ুক, অর্থনীতি উন্নত হোক, বিদেশি বিনিয়োগ বাড়ুক, সেই জন্য আপনি বিষয়গুলোকে সহজ করতে চান। অন্যদিকে ক্রেতার বা গ্রাহকের স্বার্থ এবং পৃথিবীকেও আপনার রক্ষা করতে হবে। এটা বেশ প্রতিযোগিতামূলক ব্যাপার। বড় সমস্যা, এই কাঠামোটা এখনো স্বেচ্ছাধীন। এটি এখনো বিল হিসেবে সংসদে যায়নি। এটা দীর্ঘ প্রক্রিয়া। ইনি বেঙ্গালুরুর আলিয়ান্স বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক জং উই দুনিয়া। ভারতে মেরামতির অধিকারের বিষয়টিকে খতিয়ে দেখছেন তিনি। সংসদে পাশ হলো না, এমনও হতে পারে, তাই না? হ্যাঁ, এটা সম্ভব। এর কারণ আমরা ভারতের বেশ শক্তিশালী উৎপাদক গোষ্ঠীর স্বার্থের কথাও বলছি। 2010 সালে মাঝামাঝি সময়ে একটি মামলা হয়েছিল ভারতে,
যার নাম কাটারিয়া মামলা। 14টি গাড়ি প্রস্তুতকারককে কাঠকড়ায় তোলেন শামসের কাটারিয়া নামে একজন আইনজীবী। এই প্রস্তুতকারকেরা নির্দিষ্ট কিছু দোকানকে মেরামতের একচেটিয়া অনুমতি দেয়। তিনি যুক্তি দেন, এই নির্মাতারা খুচরো যন্ত্রাংশের বাজার একচেটিয়াভাবে দখল করে রেখেছে। এর বিরুদ্ধে নির্মাতারাও আদালতে পাল্টা লড়াই করেছিলেন। তাদের যুক্তি ছিল, আমরা যদি গ্রাহকদেরকে আমাদের বিভিন্ন সরঞ্জামগুলো দিয়ে দেই বা অনেক লোককে সেই গাড়ি বা সেই পণ্য মেরামতের অনুমতি দেই, তাহলে এটি আমাদের মেধাসত্ত্বের অধিকারের উপর প্রভাব ফেলবে। আদালত তার রায় জানিয়ে দেয়, গ্রাহকেরা যেখানে পছন্দ সেখানে যেতে পারবেন। তারা নিজেদের সামর্থ্য ও সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। সমস্যা হলো, বাজারে যদি মেধাসত্ত্বের মর্যাদা না থাকে, আপনি সেই শিল্পে বিনিয়োগে উৎসাহী হবেন না। যে সংস্থা এই ইলেকট্রনিক পণ্যগুলো উৎপাদন করে, বাজারে প্রবেশে তারা উৎসাহী হবে না। তারা হয়তো বাজার ছেড়ে চলে যেতে পারে, কারণ তারা বলবে, আমরা উদ্ভাবনের জন্য যথেষ্ট উৎসাহ পাচ্ছি না, কারণ মেরামতের অধিকারের ফলে মেধাসত্ত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টির অধিকার সুরক্ষিত থাকছে না। অভিন্ন ইউএসবিসি চার্জার নিয়ম নিয়েও এরই মধ্যে নানা প্রশ্ন উঠেছে। ভারতের কাছে অ্যাপল এ নিয়ে সময় চেয়েছে। তারা বলেছে, সময় না বাড়ালে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে রীতিমতো সমস্যায় পড়বে সংস্থা। কিন্তু মেরামতের অধিকারের অর্থনৈতিক যুক্তিও আছে। ইলেকট্রনিক্স তৈরিতে যে উপাদানগুলো ব্যবহার হয় তার বেশিরভাগের কোনো হিসেব নেই। এর মধ্যে গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে, যেমন লিথিয়াম, যা ভবিষ্যতে আমাদের আরও অনেক বেশি প্রয়োজন হবে। এর জাতীয় মূল্য অনেক বেশি। অনেক দেশ এ ব্যাপারে এগিয়ে যাচ্ছে। 2024 সালের গোড়ার দিকে ইউরোপীয় পার্লামেন্ট সক্রিয় হয়। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ মেরামতের অধিকারকে শক্তিশালী করার পক্ষে ভোট দেয়। এজন্য কোনো কোনো দেশ আলাদা তহবিলও গঠন করেছে। ফ্রান্স এমন একটা ব্যবস্থা তৈরি করেছে যা অন্যদের জন্য উদাহরণ হতে পারে। তারা রিপেয়ারেবিলিটি ইন্ডেক্স তৈরি করেছে। যুক্তরাষ্ট্র বেশি পিছিয়ে নেই। এমন সব উদ্যোগ ভারত বা অন্য দেশের উপরেও প্রভাব ফেলবে। কিছু পণ্যের বিশ্বব্যাপী সরবরাহের ব্যবস্থা আছে, সেই পণ্যগুলো সেভাবেই তৈরি হয়। সারা বিশ্বের চাহিদাকে এক করে দেখার কাজটা বেশ কঠিন, কিন্তু তারপরেও আমরা ইইউ এর সঙ্গে যুক্ত হয়েছি। ইইউ একটা নির্দিষ্ট তারিখ থেকে এটা বাধ্যতামূলক করছে, তাই আমরা বলেছি ইইউ এর সময়ের সঙ্গে আরো 6 মাস জুড়ে দিচ্ছি। ভারতে পণ্য মেরামতের বাজার $2000 কোটি। এছাড়াও পুনর্নবায়নের বাজার $500 কোটি বলে ধারণা করা হয়। তাই স্টার্টআপগুলো মেরামত এবং পুনর্নবায়ন ইউনিট তৈরির ব্যবসায় ঝুঁকছে। এটা সবার জন্যই লাভজনক, ক্রেতাদের জন্য, যারা চাকরি করছে তাদের জন্য, এমনকি কোম্পানিগুলোর জন্য তা সুবিধাজনক। গ্রাহকের সুবিধাভোগী, কারণ এটা সস্তা এবং সুলভ। এই কাজকে অনেকে পেশা হিসেবেও বেছে নিতে পারছেন। প্রাথমিক পর্যায়ে বড় চ্যালেঞ্জ হলো 100 থেকে 1000 জন লোক যাদের জীবিকা এই মেরামত শিল্পের উপর নির্ভর করে, তাদেরকে একসঙ্গে করা। সরকার যদিও সদিচ্ছার কথা বলছে, কিন্তু এই ধরনের বিপুল অসংগঠিত অর্থনীতিকে সংগঠিত করা, দক্ষতা বাড়ানো, নিবন্ধন করা এবং তাদের কর প্রদান নিশ্চিত করা এগুলো সহজ কাজ নয়। এই সমস্ত সংস্থাগুলোর হিসাব রাখাও একটা প্রতিবন্ধকতা হতে চলেছে, তবে তারাই দিশা দেখাচ্ছে। আমার ফোনের ডিসপ্লে এখন আর পাল্টাবো না। এটা নতুন ফোনের দামের প্রায় 3 ভাগের 1 ভাগ। এটা খরচ সাপেক্ষ, আর নিশ্চয়তাও নেই ডিসপ্লে পাল্টালে তা কতদিন চলবে। তাই ফোন যতদিন না খারাপ হবে ব্যবহার করব, তারপর নতুন ফোন কিনবো। কিন্তু মেরামতের অধিকার চালু হলে সিদ্ধান্ত পাল্টাতে পারি। ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতে আগে থেকেই পুনর্ব্যবহার এবং মেরামতের পুরনো সংস্কৃতি রয়েছে, যা পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য একটা বড় সুযোগ হতে পারে। আমাদের রাস্তায় এখন আগের চাইতে অনেক বেশি যানবাহন ছুটে বেড়ায়, অর্থাৎ আগের চাইতে অনেক বেশি সেগুলো চলার জন্য টায়ার উৎপাদন করা হচ্ছে এবং প্রয়োজন ফুরোলে তার জায়গা হচ্ছে ভাগাড়ে। শুধুমাত্র আমাদের দেশই নয়, অন্যান্য দেশ থেকেও বাতিল করা টায়ার রপ্তানি করা হচ্ছে ভারতে। এর ব্যবস্থাপনা বেশ কঠিন, তার কারণ টায়ার যে শুধুমাত্র অপচনশীল তাই নয়, এগুলোকে পরিবেশ বান্ধব উপায় পুনর্ব্যবহারের উপযোগী করে তোলাও বেশ কঠিন। আচ্ছা, এই সমস্যার কোনো পরিবেশ বান্ধব নতুন প্রযুক্তি কি রয়েছে? চলুন দেখা যাক। ইসমাইল সামনানানির খদ্দেরের অভাব নেই। মুম্বইয়ের অনতি দূরে
অবস্থিত তার সংস্থা পুরনো টায়ার পুনর্ব্যবহারে দক্ষ। 4 দশক আগে তিনি এই ব্যবসা শুরু করেন। প্রথম সরবরাহ আসে পরিবহন কোম্পানি থেকে এবং দ্বিতীয় সরবরাহ আসে টায়ার ফিটার থেকে, যা পাংচারওয়ালা নামে পরিচিত। আমরা তাদের থেকেই টায়ার নিয়ে আসি। ইসমাইলের দলের মাধ্যমে গত 5 বছরে প্রক্রিয়াকৃত বর্জ্য টায়ারের পরিমাণ দ্বিগুণ হয়েছে। গাড়ির বাজারের মতো টায়ার পুনর্ব্যবহারের ব্যবসাও ভারতে বাড়ছে। গত বছর তারা প্রায় 10.5 লাখ পুরনো টায়ারকে নতুন জীবন দিয়েছে বলে শিল্প বিশেষজ্ঞরা জানান। তবে এর পরিমাণ আরও বাড়ানো সম্ভব, কারণ এখনও বেশিরভাগ বর্জ্যই ভাগাড়ে গিয়ে মেশে। সরকার বা শিল্প কারখানার তরফে সুরক্ষিত উপায়ে নিষ্পত্তির কৌশল বুঝতে গেলে এটাও মনে রাখতে হবে এসব বর্জ্য যেন ভাগাড়ে ফেলে না দিই। এতে পোকামাকড়ের উপদ্রব হতে পারে। টায়ার জ্বালানো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। টায়ার পুঁতে রাখলেও পরিবেশ দূষিত হতে পারে। এগুলোকে ভাগাড়ে ফেলে রাখলেও তাই বাস্তুতন্ত্রের ক্ষতি হবে। মুম্বইয়ের থেকে 75 কিলোমিটার দূরে ভাড়া শহরে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টায়ার রিসাইক্লারের ঠিকানা। সড়ক নির্মাণে ব্যবহৃত অ্যাসফল্টকে আরও মজবুত করতে নানা উপাদান লাগে। বর্জ্য পদার্থ ব্যবহার করে তার সংস্থা সেই উপাদান তৈরি করে। 60 লাখেরও বেশি ব্যবহৃত টায়ারকে গত 10 বছরে আপসাইকেল করেছে তারা। ফেলে দেয়া টায়ারগুলো এখানে নিয়ে আসা হয়, তারপর সেগুলো যন্ত্রের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়। প্রথম যন্ত্রটার নাম হলো টায়ার শ্রেডার। রাসপার নামে অন্য একটি যন্ত্রের মধ্যে পাঠানোর আগে টায়ারগুলোকে প্রথমে 50 মিলিমিটার টুকরো টুকরো করে কাটা হয়। যন্ত্রটি সেগুলোর আকার 25 মিলিমিটারে নামিয়ে আনে। এগুলোকে টায়ার চিপও বলা যায়। পরবর্তী ধাপে সেই চিপগুলোকে আরও ছোট টুকরো করে তারপর প্যাকেটজাত করা হয়। সূক্ষ্ম দানাগুলোকে পরে পাথরের কুচি এবং বিটুমিনের সঙ্গে মিশিয়ে CRMB বা ক্রাম্প নামের একটি কাঁচামাল তৈরি করা হয়, যা রাস্তাকে আরও মজবুত করে তোলে। সরকারি নীতি এবং সড়কের প্রযুক্তি নীতি অনুযায়ী রাস্তার উপরের অংশে এমন কিছু থাকতে হবে যা উচ্চ তাপমাত্রা, জলের চাপ, যানজটের হাত থেকে রাস্তাকে বাঁচাতে পারে। বিটুমেনের সাথে ক্রাম্প রাবার যোগ করা হলে তা এর ভেতরকার দুর্বলতা কাটাতে সহায়তা করে। দিল্লি জয়পুর হাইওয়ের 67 কিলোমিটার সম্প্রসারণের কাজে এই উপাদান ব্যবহার করা হচ্ছে। প্রকল্পের ঠিকাদার জানান, অ্যাসফল্ট কংক্রিটের কর্মক্ষমতা বাড়াতে বিটুমেন ভূমিকা রাখে। এটা বেশ কাজের। সাধারণ অ্যাসফল্টের তুলনায় এটায় যাতায়াতের গুণমান অনেকটাই বাড়িয়েছে। রাস্তায় গাড়ি চলাচল যত বেশি হবে, এই রাস্তা তত মসৃণ হবে। এমনকি গাড়ির ঘর্ষণ কমাতেও ততই সাহায্য করবে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন রাস্তা নির্মাণে বর্জ্য টায়ারের পুনর্ব্যবহার হলে সেটা ভালো বিকল্প। কলকারখানায় তেল উৎপাদনের জন্য টায়ারকে পোড়ানো থেকে এটা অনেক বেশি পরিবেশ বান্ধব। ক্রাম্প রাবার মডিফাইড বিটুমেনের উৎপাদনে উচ্চ তাপমাত্রার প্রয়োজন। এতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। প্রচলিত অ্যাসফল্ট কংক্রিটের তুলনায় এটা যথেষ্ট কম কার্বন ডাই অক্সাইড নির্গমন করে। এত কিছুর পরেও ভারতের রাস্তা নির্মাণ সংস্থাগুলো রাবার বিটুমিন ব্যবহারে রাজি নয়। আমার মনে হয় রাবারকে পুনর্ব্যবহারযোগ্য পণ্য হিসেবে টুকরো টুকরো করা বা ব্যবহার করার ক্ষেত্রেও শিক্ষার অভাব রয়েছে। আমরা ঠিকভাবে রাবার ব্যবহার করার জন্য প্রস্তুত নই। এছাড়াও পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহারের জন্য কি কি করা উচিত, নির্দেশিকাগুলোতে তেমনভাবে কিছু একটা বলা নেই।
প্রস্তুতকারক এবং আমদানিকারকদের পণ্য পুনর্ব্যবহারের ব্যাপারে সরকার নতুন নিয়ম চালু করেছে। কোম্পানিগুলো অবশ্য তাতে সাড়া দিতে দেরি করছে। নিয়ম কার্যকর করতে আর্থিক সহায়তা দাবি করছে তারা। অন্যদিকে টায়ারের পুনর্ব্যবহার কিভাবে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে সেদিকে দৃষ্টি আকর্ষণ করছেন বিজ্ঞানীরা। আমরা পার্কে বেঞ্চ তৈরিতেও রাবার ব্যবহার করতে পারি। বন্দরগুলোতে জলের প্রবল স্রোত আটকাতে বিশাল প্রাচীর তৈরি করতে চাইলেও এই রাবার ব্যবহার করা যায়। যদি অন্য উদ্দেশ্যে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রেও নাগরিক পরিকাঠামোয় রাবারকে নানাভাবে ব্যবহার করা যায়। যেখানে টায়ারগুলো প্রথমে ব্যবহার হয়েছিল সেখানে 1 কিলোমিটার রাস্তার জন্য CRMB বিটুমিন তৈরি করতে 15,000 বর্জ্য টায়ার লেগেছিল। প্রায় 67 লাখ কিলোমিটার বিস্তৃত ভারতের রাস্তায় বর্জ্য টায়ার ব্যবহারের বিপুল সুযোগ রয়েছে। প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তা কম বেশি আমাদের প্রত্যেকেরই জানা। পুডুচেরিতে একজন পরিবেশ কর্মী নিজের উদ্যোগে সমুদ্র সৈকতে পড়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করছেন, আর সেখানেই থেমে থাকছেন না। সেগুলো দিয়ে দারুণ সমস্ত ব্যবহার উপযোগী পণ্য তৈরি করছেন, অন্যদেরকেও শেখাচ্ছেন। আর এভাবেই পুডুচেরিতে সৈকতে পড়ে থাকা চিপসের প্যাকেট সমুদ্রকে দূষিত করবার বদলে রূপ নিচ্ছে দরকারি কোনো জিনিসে। জিনিসগুলো নজরকাড়া এবং দরকারিও বটে, আর এগুলো সবই আবর্জনা থেকে তৈরি। তামিলনাড়ুর পুদুচেরির সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য হিসেবে ভেসে আসে। সত্যজিৎ আগরওয়াল নিজে সেই আবর্জনা বাছাই করতেন, আবর্জনাগুলো নির্দিষ্ট জায়গায় ফেলে দিতেন। তবে বিনে ফেলে দিলেই সে আবর্জনা অদৃশ্য হয়ে যায় না। এখন প্লাস্টিকের আবর্জনাকে সম্পদ হিসেবে দেখেন তিনি। এই কাঁচামালগুলো থেকেই আকর্ষণীয় জিনিস তৈরি করেন। একসময় তিনি অস্ট্রেলিয়ায় কাজ করতেন, সেখান থেকেই প্লাস্টিকের পুনর্ব্যবহারের বিষয়টি ভালোভাবে শিখেছেন তিনি। পুদুচেরিতেই আমার ছোটবেলা কেটেছে। 10 বছর এখানকার স্কুলে পড়েছি। আমি সমুদ্র খুব ভালোবাসি। প্রায় প্রতিদিনই সমুদ্রের ধারে আমরা খেলতাম। সেই সময়ের অনেক স্মৃতি রয়েছে। আমি পুদুচেরিকে মিস করতাম, তাই এখানে ফিরে এসেছি। ফিরে আসার পরে দেখলাম অনেক কিছুই আর আগের মতো নেই। সমুদ্র উপকূল আবর্জনার স্তূপে ভর্তি। আমার মনে হলো এই পরিস্থিতির পরিবর্তন দরকার। প্লাস্টিক, বিশেষ করে বহু স্তরযুক্ত প্লাস্টিক যেমন চিপসের প্যাকেটের পুনর্ব্যবহার হয় না। এটা পরিবেশের উপর একটা বিশাল বোঝা তৈরি করে। তিনি এখন পুদুচেরি এবং আশেপাশে এই কাজ ছড়িয়ে দিচ্ছেন। প্লাস্টিকের আবর্জনা এবং সেই সংক্রান্ত সমস্যা সত্যজিৎ বাবুর উপর গভীর প্রভাব ফেলেছে, কারণ এর কোনো স্থায়ী সমাধান নেই। কারুশিল্পের পণ্য তৈরি করতে আবর্জনা সংগ্রহ এবং পরিষ্কারের বদলে প্রত্যেকে তাদের আবর্জনাগুলো আলাদা করলে বিষয়টা সহজ হবে। ফলে আমরা বাড়িতে থেকে এই কাজ করতে পারবো। দুধের প্যাকেট বা চিপসের প্যাকেট থেকে জিনিস তৈরি করতে পারবো। এগুলো কিভাবে বিক্রি করা যাবে, কিভাবে কারুশিল্পের মাধ্যমে নারীরা আয় করবেন, সেই সম্পর্কে পরামর্শ দেন পরিবেশবিদেরা। এই ব্যাগের মতো আপসাইকেল করা জিনিসগুলো পুদুচেরির জিরো ওয়েস্ট ফেস্টিভ্যালে বিক্রি হয়েছিল। এটা দুপক্ষের জন্যই লাভজনক। আমি পানায়ুর কুপ্পম থেকে এসেছি। আমাদের পেশা সমুদ্রের উপর নির্ভরশীল, কিন্তু আজকাল প্রচুর আবর্জনা উপকূলে ভেসে আসে। প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনার মতোই এগুলো নিয়ে কি করব সে সম্পর্কে কোনো ধারণা ছিল না। এখন আমরা এগুলো ঝুড়ি, হ্যান্ডব্যাগ এবং অন্যান্য জিনিস বানাতে ব্যবহার করি। সত্যজিৎ বাবু পণ্য সংগ্রহ করলে আমাদের টাকা দেন। ছোট ঝুড়ির জন্য 200 টাকা পাই, বড় ঝুড়ির জন্য 300 টাকা, হ্যান্ডব্যাগের জন্য 800 টাকা এবং বাচ্চাদের ব্যাগের জন্য 900 টাকা পাই। সবচেয়ে জরুরি বিষয় হলো আমাদের গ্রাম অনেক পরিচ্ছন্ন, কোনো প্লাস্টিক নেই। அதெல்லாம் இல்லை, இப்போ நல்லா இருக்கு। গ্রামের নারীদের এই কাজ করে যখন স্বনির্ভর হতে দেখলাম, ভাবলাম আমিও সাহায্য করি। আমরা সবাই খুব খুশি। সত্যজিৎ আগরওয়াল দায়িত্বশীল হওয়ার বার্তা দিচ্ছেন। এটা আমার দিক থেকে সামান্য একটা পদক্ষেপ। যদি সবাই মিলে চেষ্টা করেন তাহলে পরিবেশ,
সমুদ্র, প্রকৃতিকে আমরা রক্ষা করতে পারবো। এই নীল গ্রহকে রক্ষায় সবাই এগিয়ে আসবে, এমনটাই আশা তার। কোনো কিছুকে মেরামত করে বা পুনর্ব্যবহার করে যতটা সম্ভব কাজে লাগানোর এই ভাবনার সঙ্গে রয়েছি আমি। আচ্ছা, এই বিষয়ে আপনি কি ভাবছেন, বা নিজের প্রাত্যহিক জীবনে আপনিও কি এমন কিছু করছেন? তাহলে তা আমাদেরকে ইমেলে লিখে অথবা সোশ্যাল মিডিয়ায় সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেও জানাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।